বাংলার মানুষ ইউনূসকে চিনে, বাইরের লোকে না চিনলেও বাংলার মানুষ ভালো করে চিনে, যার জন্য তাকে এটা পাত্তাই দেয়নি। তারপরে সে মন দুঃখে চলে গেছে এবং কান ধরে বলছে যে আমি আর রাজনীতিতে আসবো না। যাই হোক, একজন নোবেল লরেট সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে, এই আর কি একটা ঝামেলা আছে। এটা মানুষের কাছে তার সে এতটা হেয় হয়ে গেছে চিন্তাই করা যায় না। সে নিজেই বলছে যে হ্যাঁ আমি এদেরকে একটা সাহায্য বলছি যে তোমাদের সাহায্য করব, প্রেসের কাছে বলছে সাহায্য করব। বেসিক্যালি সে সব কিছুই সে করছে। এবং যদি বিএনপি এবং অন্যান্য দল আর বহির্বিশ্বের যে গণতন্ত্র মানা পৃথিবীর যদি চাপ, জাতিসংঘের চাপ না থাকে, আর ও যদি এইভাবেই চালাইতে পারে, তো দেখবেন যে ইলেকশন সে দিবে এবং ইলেকশন হবে। সেই ইলেকশনে গিয়া তার ইচ্ছা মতো একটা ক্যাবিনেট হবে, তার পার্লামেন্ট হবে, তার ইচ্ছা মতো ক্যাবিনেট হবে, এবং সে দেশের প্রেসিডেন্ট হয়ে একটা দেখাই দিবে যে হ্যাঁ আমরা পার্লামেন্ট বানাইলাম, সবকিছু বানাইলাম, পৃথিবী দেখো যে আমি কত পারি। এরকম একটা বাসনা তার মনে আছে। এই পার্টিটা তার পার্টি, একদম তার পার্টি। আপনি দেখবেন যে সারা বাংলাদেশ থেকে বাসে করে সরকারি অর্ডার অর্ডার আছে ডিসি সাহেবের কাছে, ওখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, সব জায়গায় সারা বাংলাদেশে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা সরকারি বাস পাঠাই দেবা, ওতে করে মানুষ নিয়ে আসবে। তো মানুষ যা হয়েছে তা তো আমরা তো সাংবাদিক, আমরা ক্যামেরা দিয়েও দেখি, আমরা সাদা চোখেও দেখি। কিন্তু দাদা, এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের যদি আমরা একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু সেইভাবে কোনো নতুন দলকে খুব একটা জায়গা দেয়নি। মূলত ওই আওয়ামী লীগ, বিএনপি, এর ওপরেই মানুষের মূল যে ভরসা, সেই ভরসা থেকেছে। আদর্শের দিক থেকে প্রচুর নতুন নতুন দল এসেছে, তাদের যে স্থায়িত্বটা ছিল একেবারে খুব স্বল্প সময় তারা স্থায়ী হতে পেরেছে, তারা সেই দাগটাই কাটতে পারেনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নতুন দল বলছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিদ্যমান রাজনৈতিক সংকট চলছে সেটাকে তারা সমাধান করবে, তারা ক্ষমতা কেন্দ্রীকরণ করবে, তারা গণতন্ত্র নিয়ে আসবে। মানুষ কি আদৌ এখন আর এই ধরনের কথাগুলো বিশ্বাস করতে পারবে? কেন বিশ্বাস করবে? আমি তো আগেই বললাম, এই দল ইউনূসের দল, এটা সাধারণ মানুষও জানে। সে এটাকে সরকারি সহযোগিতায় এটা গড়ে তুলছে, এটা দিস ইজ এস্টাবলিশড ফ্যাক্ট। তো এই ইউনূস কি করতে পারবে, এটা তো ওভার দি টাইম। আমরা যে 5 তারিখ থেকে 5ই আগস্ট থেকে পর্যন্ত দেখলাম, সারা বিশ্ব দেখলো, মানুষ দেখলো, সাধারণ মানুষ দেখলো যে উনি জঙ্গি জিহাদিদের নেতা সেজে গেছে। উনি পাকিস্তানের সাথে যোগাযোগ করে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কত ধরম মহরম। সে আবার পাকিস্তান ফিরে এলে তার পাকিস্তানের যেমন ভালো লাগবে তার ওইরকম। সে আমাদের, তার দল, তার লোকজন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা এটাকে কিছুই মনে করে না। তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা অলরেডি ইতিমধ্যেই তারা বলে দিয়েছে যে সে ইউনূস মুখ দিয়ে বলে নাই, কিন্তু তার লোকজন যাদের উপর সে ব্যাংক করছে তার লোকজন অহরহ বলছে। এবং স্বাধীনতার যে প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভেঙেছে, তারপরে তার আরো তাতেও হয়নি, তার বাড়ি, তার যে স্থাপনা, তার যে একটা মিউজিয়াম ভেঙে দিয়েছে। শুধু তাই না, স্বাধীনতার উপরে না, আমাদের সংস্কৃতির উপরে আঘাত আসছে। আপনি বাংলা একাডেমি দেখুন, শিল্পকলা একাডেমি ডিজিত পদতা একই করে গেছে। তো আমরা তো ভাষা আন্দোলনেও দেখলাম যে সেখানে কিভাবে শহীদ মিনার ভাঙচুর করা হলো, সেটাও তো ভাষা আন্দোলনের শহীদ মিনার তো একটা গুরুত্বপূর্ণ, এতদিন বাংলাদেশের ইতিহাসে একটা তার আলাদাই জায়গা ছিল। কথাটাই এত ডিটেলস আর বলছি না, যে বললাম যে ভাষার উপরে আঘাত আসছে, আমার জাতীয়তার উপরে আঘাত আসছে। এখন আমাদেরকে দেখতে শুনতে হবে যে পাকিস্তানের মতো আমরা মুসলমান, আমরা ইসলাম। আসলে এটা ইয়াদের মতো, হামাসের মতো। তবে একটা ভালো কাজ করছে হামাস, যেমন ইসরায়েলকে সুযোগ করে দিয়েছে তার গাজা এবং গোলান হাইট এগুলো সব দখল করতে, তারাও একটা সুযোগ করে দিছে যে বাংলা এবং বাঙালি তো আমাদের স্বাধীনতা সবকিছু আমরা
আবার ফিরে পাবো, এবং সেটা হবে একেবারে অ্যাকিউরেট পারফেক্ট স্বাধীনতা। আমাদের স্বাধীনতা কিন্তু কমপ্লিট হয় নাই। 9 মাসের যুদ্ধে এটা বাঙালি বুঝেই নেই যে স্বাধীনতা কাকে বলে। স্বপ্নের মতো চলে এলো যে ইন্দিরাজি তার ভারতের সবকিছু নিয়ে, ভারতের অস্তিত্বের উপরে ওনার যে চ্যালেঞ্জ আসছিল সেগুলো সব নিয়ে উনি এই দেশটাকে গড়ে দিলেন, গড়ে তুললেন। এটা একটা নতুন দেশের জন্ম দিয়ে দিলেন ভারত মাতা। ভারতের জনগণ, মহান ভারতের জনগণের প্রতি স্বাধীনতার পক্ষের লোক সবাই কৃতজ্ঞ। তো এরা যা চাচ্ছে, এরা যেটা চাচ্ছে তারও একটা, ধরুন যে খেলাফত একটা আন্দোলন শুরু হয়েছিল, গান্ধীজি ওটা জয়েন করছিল প্রথমে এবং বলছিল তোমরা সহিংস কিছু করো না। অথচ দেখা গেল যে খেলাফতের ওরা 5-6 জন ব্রিটিশকে মেরে বসলো, পুলিশকে। তারপরে গান্ধীজি ওটার থেকে সরে গেলেন। তো এদের জন্মই খেলাফতের একটা তখনকার একটা ডিমান্ড ছিল যে আপনার অটোমান সাম্রাজ্য, মুসলমান, এটা একটা অনেক কিছু ছিল, একটা ভাবের বিষয় ছিল, আদর্শ ছিল সেখানে। আর এখানে কিন্তু আদর্শ নেই, এখানে শুধু আছে প্রতিহিংসা, এখানে আছে ক্ষমতার দখলের একটা ইচ্ছে রয়েছে। দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই নিয়ে আরো কথা বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের এই নতুন যে দল তৈরি হয়েছে, এই দলের থেকে এবার কি তাহলে কোনোভাবে ফায়দা তোলার চেষ্টা করবে আইসিস? এই বিষয় নিয়ে আমাদের পরবর্তী এই পার্ট। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। দাদা, যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে একটা চর্চিত বিষয় যে মোহাম্মদ ইউনূস এবং তার পাকিস্তান প্রীতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে বকলমে মোহাম্মদ ইউনূসের এই দল আর সেই দলের ওপর দিয়ে কোনোভাবে কি কোনো ফায়দা তোলার চেষ্টা পাকিস্তান বা আইসিস করতে পারে? করবেই, করার চেষ্টা থাকবেই, এটা অপচেষ্টা থাকবেই। এই দল নিয়ে মোহাম্মদ ইউনূস মানে বাই দিস টাইম যে বদনাম, যে দুর্নাম উনি আর্ন করছে, এটা নিয়ে কিছুই করতে পারবে না। বাংলাদেশের যে মেজর পলিটিক্যাল পার্টি, তারা যদি একসাথে, তারা এটা মেনে নিবে না। তার সে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হলে সে কিন্তু কোনো সিট পাবে না। তার একটা সব জামানত বাজেয়াপ্ত। এই যে যারা ছাত্র, যারা রাজনীতিতে এসছে বড় বড় নাম দিয়ে, যারা গভর্নমেন্টের সবকিছু দিয়ে সাহায্য নিয়ে, সমর্থন নিয়ে যারা এই যে এলো, এই সন্ত্রাসী, এই জিহাদি, জঙ্গি, আমি লিখে, আপনি লিখে রাখতে পারেন আজকে, যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হলে এদের জামানত থাকবে না। আর যদি ইউনূস যদি তার ডিজাইন, মেটিকুলাস ডিজাইন অনুসারে একটা ফলস, ফ্যাব্রিকেটেড এবং একটা ফার্চিক্যাল ইলেকশন করতে পারে, তাহলে সে অনেক কিছু করতে পারে।